মাননীয় যেটা করেছেন সাধুদের সাথে তাতে লাভ হয়েছে তো বিজেপি। আমি কি বললাম, কানটা পরিষ্কার করে নিয়ে বুঝে নিন। হ্যাঁ, মুসলমানদের জন্য। আপনার তৃণমূল সরকারটা হচ্ছে মুসলমানদের সরকার। ছুটিতে তো সেফটি পিন লাগান, চারিদিন প্রত্যেক দিন একটা করে ছুটি ছেড়ে ফেলুন আর সেফটি পিন লাগান। তারপরও কিন্তু আপনাকে রাজ্যের মানুষ সততার প্রতীক হিসাবে দেখতে চাইছে না। কেন চাইছে না বলুন তো? তো বিজেপি থেকে তৃণমূলে যেতে গঙ্গাধরে কতক্ষণ লাগতে পারে? 10 থেকে 15 মিনিট। ধরুন আপনি পিছন থেকে এই 1 লাখ দিয়ে দিলেন, গঙ্গাধর সঙ্গে সঙ্গে হয়ে গেল তৃণমূলের। আবার বিজেপি গিয়ে পেছন থেকে 2 লাখ দিয়ে দেবে, আবার বিজেপির হয়ে গেল 2 ঘন্টার মধ্যে। আবার 3 ঘন্টার মধ্যে কংগ্রেস দেয় না রাজ্যে, আর পাত্তা পায় না তো কাটা দেয় না, টাকা দিয়ে হয়ে যাবে। গঙ্গাধর কোনো ফ্যাক্টর? কার্তিক মহারাজ পরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, কিন্তু কোনো দলকে ভোট দেওয়ার কথা কি বলতে পারে? তৃণমূলের চুরির দায় কেউ ইমামরা নেবে? তৃণমূলের অপদার্থতা, নোংরামি, নষ্টামি, ভণ্ডামির দায় কি তাহলে ইমামরা নেবে? রাজ্য রাজনীতি উত্তাল এমতো পরিস্থিতিতে আগে যখন বলা হতো ভোট বালাই তাই রাজনৈতিক কর্মীরা কাজ করছেন, এই কথার প্রত্যুত্তর দিতে গিয়ে পুরনো যারা প্রৌঢ় রাজনৈতিক কর্মী ছিলেন তারা বলতেন ভোটের জন্যই তো রাজনীতি করি, রামকৃষ্ণ মিশন তো আর করি না। এবার আমরা দেখলাম সেই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ একেবারে চলে এলো রাজনৈতিক ময়দানে। লোকসভা নির্বাচনের মধ্যেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি মন্তব্য কোথাও গিয়ে ছড়ে দিচ্ছেন ভারত সেবাশ্রমের স্বামীজি স্বামী প্রদীপ্তানন্দ এবং স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কার্তিক মহারাজের নাম করেই তিনি একদম বলছেন উনি আগে অধীর চৌধুরী করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদের যে জায়গাটায় রেজিনগরে 2 দিন আগে দাঙ্গা করেছিল সেখানটাতেই ওর আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই, আমি কোট আনকোট বলছি। কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম ওনাকে তৃণমূলের এজেন্ট নেই কেন, আমি ওখানে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওখানে দলীয় কর্মীদের জিজ্ঞাসা করেছেন যে তৃণমূলের এজেন্ট কেন নেই, সেই দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন সেখানে নাকি কার্তিক মহারাজ বলেছেন তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না। কি বলবেন? দেখুন, দুটো বিষয় একটু ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে রাজনীতি করা, কোনো একটা রাজনীতিকে বিশ্বাস করা, রাস্তায় নেবে কর্মীদের মতো রাজনীতি করা, নেতাদের মতো রাজনীতি করা। আর একটা হচ্ছে বিবেকের কথা বলা, ন্যায়ের কথা বলা, বৌদ্ধিক কথা বলা। সমাজের বিবেক বলে একটা শব্দ আছে, সমাজের সুশীল সমাজ বলে একটা কথা হয়। একটা সমাজ হয় যারা রাইট থিঙ্কিং পিপল, যারা সত্যটা সঠিকভাবে বলতে চায়, বলতে পারে, বলা উচিত তাদের, যাদেরকে সুশীল সমাজ বা বিদ্বজ্জন বলে থাকি সাধারণভাবে। তেমন লোকরা তো কথা বলবে। আচ্ছা, সে যে ধর্মেরই হোক, সে হোক না সাধু মহারাজ, এরা রাজনীতি করে না, অর্থাৎ রাস্তায় নেমে পতাকা নিয়ে রাজনীতি করে না, সেই অর্থে রাজনীতি করে না। কিন্তু সামাজিক দুরাচার, সামাজিক পাপ, ভ্রষ্টাচার, এগুলোর বিরুদ্ধে কি তারা কথা বলবে না? তারা তো কথা বলা উচিত, তারা তো কথা বলতে হবে। তারা কি নীরব থাকতে পারে নাকি? সাধু মহারাজ হয়েছে বলে রাজনৈতিক ভ্রষ্টাচার চলছে, সামাজিক পাপ চলছে, নোংরামি নষ্টমী চলছে, তারা কথা বলবে না? তারা তো কথা বলবে। সেই কথাটা যদি কেউ বলে থাকে তাদেরকে দেখে দেওয়ার কি দরকার আছে? তারা কোনো পলিটিক্স না। আমাদের অমর্ত্য সেন, আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শঙ্কর ঘোষ, এরাও তো কখনো কখনো কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি দলের বা তৃণমূল দলের কোনো অ্যাক্টিভিটি বা বামেদের কোনো অ্যাক্টিভিটির বিরুদ্ধে কথা বলেছে। তারা কি তারা রাজনীতি করেছে? তারা রাজনীতি করেনি, এটা তাদের দায়। উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, শঙ্কর ঘোষ বলেছিল। শঙ্কর ঘোষ কোন পার্টির লোক ছিল? কোন দল তিনি করেন? কিচ্ছু করেন না তিনি, অথচ তিনি কথা বলেছেন। এটা বিবেকের কথা, এটা বিবেকের দংশন। এটার নাম পলিটিক্স নয়, এটা রাস্তায় নেমে লাঠি হাতে রাজনীতি করা বলে না। এটা হচ্ছে বিবেকের কথা বলা, নীতিবোধের কথা বলা, নৈতিকতার কথা বলা। ধন্যবাদ। করবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি প্রমাণ ছাড়া কথা বলেন না। মহারাজকে চ্যালেঞ্জ করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে কিছু লোককে মহারাজ খেপিয়েছেন যারা ছানার ব্যবসায়ী, সেই খবর তিনি রাখেন। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে নাকি মহারাজ বিজেপি করে বেড়ান, তাই মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি করুন। মহারাজকে বলছেন কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? কারণ তিনি যেটা বলেন সেটা প্রমাণ ছাড়া বলেন না। কি বলবেন? মাননীয় কি কোন দল করেন? মাননীয় কি ওটা কি তৃণমূল বলে কোনো দল আছে নাকি? মাননীয় যেটা করেছেন সাধুদের সাথে তাতে লাভ হয়েছে তো বিজেপির। হিন্দু ভোটটা এক কাছে করে দিয়েছেন উনি। কি বললাম? আমি কি বললাম? কানটা পরিষ্কার করে নিয়ে বুঝে নিন। রাজ্যের হিন্দু ভোটটাকে এক করার দায়িত্ব মাননীয় নিয়েছিলেন, সেই কাজটা উনি ভালোভাবে উত্তীর্ণ করেছেন। বিজেপি রেজাল্টটা কটা ভালো হতো না হয়তো, মাননীয় ভালো করে দিলেন। ক্লিয়ার? মাননীয় বলছেন প্রমাণ ছাড়া কথা বলি না।
মাননীয় একটু মন দিয়ে আপনাকে মনে করিয়ে দিই। আচ্ছা, আপনারা তো অনেক প্রমাণ ছিল না, ওই কামদনিতে যারা কথা বলেছিল ওরা নাকি মাওবাদী ছিল, এটা প্রমাণ হয়ে গেছে তো। যে সারের দাম বেশি কেন একটু জিজ্ঞেস করেছিল সেই শিলাদিত্য, সে মাওবাদী ছিল, এটা প্রমাণ হয়ে গেছে তো। পার্ক স্ট্রিটে যে মেয়েটি ওই ক্ষতিগ্রস্ত হয়েছিল সে সত্যি, আপনি যাকে বলতে চেয়েছিলেন যে ব্যবসা করে নাকি দেহ ইত্যাদি, আপনি যে অর্থে বলতে চেয়েছিলেন তেমনই ছিল, যে কাস্টমারের সাথে বচসা করতে গিয়ে গন্ডগোল নাকি অন্য কিছু ছিল, তার মৃত্যু হলো অবশেষে। আপনি সঠিক বলেন তো? আপনি যতগুলো কথা বলছেন সব সঠিক, এটা তো বিশ্বাস করতে হবে। তাহলে আপনি তো বলছেন যে নরেন্দ্র মোদী নাকি খুনি, আপনি একটু প্রমাণ করে দিন, খুনি প্রমাণ করে দিন। আপনি বলছেন যে গোটা ভারতবর্ষের মুসলমান সমাজকে রক্ষার দায়িত্ব আপনি নিয়েছেন, উত্তরপ্রদেশে গন্ডগোল হলে আপনি রক্ষার দায়িত্ব নিন, আপনি তো গোটা ভারতবর্ষের দায়িত্ব নিয়েছেন, আপনি বলেছেন, এটা ঈদের মঞ্চে বলেছেন। আপনি বলেছেন মুসলমানদের 99% উন্নতি করে দিয়েছি। আপনি দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি খোঁজ নিয়ে দেখলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ ওই বিশ্ববিদ্যালয়ে আমাকে কিছু দায়িত্ব পালন করতে হবে এই কদিন পর থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1% 1.5% মুসলমান অধ্যাপক, কেন? রাজ্যে 35% মুসলমান, 1% অধ্যাপকের সঙ্গে কেন? আমি উত্তর দিই আগে। বিশ্বভারতীতে তাই, বর্ধমানে তাই, রবীন্দ্রভারতীতে প্রায় তাই, আর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রায় তাই। কেন কেন? কি উন্নয়ন হয়েছে? শিক্ষা, চাকরির প্রত্যেক জায়গায় মুসলমানদের পার্সেন্টেজ দেখুন। আপনি 99% কাজ কোথায় করে দিয়েছেন? চূড়ান্ত মিথ্যে কথা বলেছেন, মুসলমানরা এম্পাওয়ারমেন্টে নেই। আপনার রাজনৈতিক পদগুলোতে যেগুলো আপনার হাতে আছে সেখানেও মুসলমানদের পার্সেন্টেজ 10 থেকে 12 থেকে 13%। কেন? 65% ভোট দিয়ে যেত। আপনার টোটাল ভোটের 65% ভোট হচ্ছে মুসলমানদের ভোট। আপনি যত ভোট পেয়েছেন বিধানসভায় তার 65%, প্রায় 60 থেকে 65 মুসলমানদের একলার ভোট। আপনি তো মুসলমানদের জন্য আজকে নবান্নের ওই কাঠগড়ায় বসে আছেন মনটায়। হ্যাঁ মুসলমানদের জন্য, হ্যাঁ মুসলমানদের জন্য। আপনার তৃণমূল সরকারটা হচ্ছে মুসলমানদের সরকার। কার সরকার? গণতান্ত্রিক তাকে ধরে রাখুন, ওটা হচ্ছে মুসলমানদের সরকার। লজ্জা করছেন এটা বলতে? আপনি যে কথাটা বললেন যে আপনি প্রমাণ ছাড়া কথা বলেন না, গোটা পশ্চিমবঙ্গ জেনে গেছে আপনি প্রমাণ ছাড়াই কথা বলেন, এই কথা উদ্ধ করুন অথবা নিজেকে শুধরে নিন। আচ্ছা, আপনি বলেছেন সততার প্রতীক, আপনি বলেছিলেন, ওটা প্রমাণ আছে তো? বলুন। আপনি বলেছিলেন প্রত্যেকটা জায়গায় আমি হচ্ছি নেত্রী, যত বিধানসভা লোকসভা কেন্দ্র আছে আমি নেত্রী, তাহলে প্রত্যেক জায়গায় পাবেন। তাই আপনার গোটা রাজ্যব্যাপী যে পাপ, দুর্নীতি, সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটবানি চলছে, এর দায় তো আপনার। তাহলে আপনি সততার প্রতীক লিখলেন কেন? তাহলে আপনি যেটা বলেন উল্টো হয়তো। আপনি সততার প্রতীক মানে অসততার প্রতীক নাকি? তাই হলো তো নাকি? আপনি সততার প্রতীক লিখে দেখান তো দেখি। মাননীয় আপনাকে চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, আপনি সততার প্রতীক কথা লিখে দেখান, লিখে দেখান। আপনি অনেক চপ্পলে, ওই অনেক চটিতে, আপনার চটিতে তো সেফটি পিন লাগান, 4 দিন প্রত্যেক দিন একটা করে চটি ছিঁড়ে ফেলুন আর সেফটি পিন লাগান, তারপরও কিন্তু আপনাকে রাজ্যের মানুষ সততার প্রতীক হিসাবে দেখতে চাইছে না। কেন চাইছে না বলুন তো? কেন চাইছে না? আপনি ডাইরেক্ট চুরি করেছেন, কেউ বলছেন, আমি বলছি না, অন্তত অন্যরা বলতে পারে, কিন্তু আপনার চারিদিকে যত আপনার সংসারের লোকজন সবাই চুরি করছে, প্রায় তাই দেখা যাচ্ছে, প্রায় 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 সবাই। তো আপনি কেউ সচেতন থাকবেন। আপনার তো এক্ষুনি মন্ত্রিসভা বন্ধ করে দেওয়া উচিত। আপনার মন্ত্রী, মেয়র তো বলেছে কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে দুর্নীতি প্রার্থনা করেছে এই দুর্নীতির দায় গোটা মন্ত্রিসভার, বলেছেন তো? তার মধ্যে আপনি প্রধান, তা আপনি মন্ত্রিসভা ভেঙে দিন না, আপনি মুখ্যমন্ত্রী আছেন ছেড়ে দিন, যে ভাই দায় নিয়ে ছেড়ে দেবো। রাজ্যপালকে তো বলছেন তার বিরুদ্ধে শিরোধারের অভিযোগ আছে, আপনি বলছেন শিরোধারি করেছে, তো রাজ্যপাল তার পর থেকে চলে যাক, বলছেন তো দায়নি চলে যাক, আপনি দায়নি চলে যান। রাজ্যপালকে যদি শিরোধারির অভিযোগে তার দায় নিয়ে চলে যেতে হয়, আপনাকে তেমন দুর্নীতির অভিযোগের দায় নিয়ে চলে যেতে হবে। আপনি তাহলে মন্ত্রিসভা ভেঙে দিয়ে বেরিয়ে যান, এটা তো উচিত। ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বর্তমানে বিজেপির তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ কমিশনের। তার মন্তব্য, মমতা কত টাকায় বিক্রি হয়, এই মন্তব্য ঘিরেই জল্পনা, এবং এই মন্তব্যের পরেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কমিশনের। কি বলবেন? তো কত টাকা বিক্রি হয় মানে উনি অন্য পার্টিতে পাল্টি খেয়েছে কিনা বা মোদিজির কাছে মাথা নত করেছেন কিনা, এটা বিক্রি করার কথা। তো মোদিজির কাছে টাকা মানে কি? রাজ্যের জন্য টাকা না, ভালো কথা, রাজ্যের কল্যাণের জন্য। তার জন্য হয়তো উনি কান্নাকাটি করছেন, মোদিজির সাথে আম নিয়ে গিয়ে দেখা করবে না, কিন্তু বা দেখা করবে নাকি? আপনারা কাগজে লিখুন তো, এই ভোটটা মিটে যাওয়ার পরে মাননীয় প্রধান কাজ কি হবে? এই আম নিয়ে গিয়ে, আম নিয়ে, পাকা আম, এই আমটা পাকছে এখন আর কি, আর ওই শান্তিনিকেতনের একটা পাঞ্জাবি পায়জামা
উত্তরে নিয়ে গিয়ে মোদিজির সাথে দেখা করা, আর মিষ্টি কিন্তু নেবে, রসগোল্লাটা নেবে, রসগুল্লা কলকাতা কা রসগুল্লা, এটা কিন্তু নেবে, আর রবীন্দ্রনাথের একটা ভালো ছবি নেবে। এইসব নিয়ে তিনি গোপনে মোদিজির সাথে দেখা করতে যাবেন। এবং আমার মনে হয় ওই মোহন ভাগবতজির কাছেও দেখা করতে যাবেন, পায়ের ধুলোটা মোহন ভাগবতজির খুব ভালো পরিষ্কার, তো এটা যাবেন। তো এইটা একটা কাজ, এটা দায়িত্ব সহকারে করবেন। তো আমার বক্তব্য হচ্ছে আপনি আপনি কোশ্চেনটা কি করছিলেন আমাকে? এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে হ্যাঁ। মন্তব্য, মমতা তুমি কত টাকা হ্যাঁ, তবে আপনি আপনার বিক্রি করার কথা বলেছেন, আপনি তো বলেছেন গোটা সন্দেশখালী যতগুলো মহিলা আন্দোলন করছিল সবাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ওই মহিলারা তো বিক্রি হয়ে গেল টাকার জন্য, আপনি আপনি বলছেন মানে ওই কি গঙ্গাধর বলেছে, গঙ্গাধর বলেছে তো, তো গঙ্গাধর তৃণমূল করেছে, তৃণমূল নাকি করে? আচ্ছা, গঙ্গাধরের তৃণমূল থেকে বিজেপিতে, সরি গঙ্গাধর বিজেপি করে, তো বিজেপি থেকে তৃণমূলে যেতে গঙ্গাধর কতক্ষণ লাগতে পারে? 10 থেকে 15 মিনিট। ধরুন আপনি পিছন থেকে এই 1 লাখ দিয়ে দিলেন, গঙ্গাধর সঙ্গে সঙ্গে হয়ে গেল তৃণমূলের, আবার বিজেপি গিয়ে পেছন থেকে 2 লাখ দিয়ে দেবে, আবার বিজেপির হয়ে গেল 2 ঘন্টার মধ্যে, আবার 3 ঘন্টার মধ্যে কংগ্রেস দেয় না রাজ্যে, আর পাত্তা পায় না তো কাটার দেয় না, টাকা দিয়ে হয়ে যাবে। গঙ্গাধর কোনো ফ্যাক্টর? গঙ্গাধর বললো যে সব মেয়েগুলোকে নাকি শুভেন্দু 2000 করে দিয়েছে, প্রত্যেকেই বলে দিয়েছে রেপ হয়নি, তারা বলছে আমি রেপ হয়েছি, বলছে আমি রেপ হয়েছি, বলছে আমি রেপ হয়েছি, বলছে আমি রেপ হয়েছি, কমিশন বলে আমি আগে হয়েছি, বলে এরা বলে আমি আগে হয়েছি, ইগুলো ভাই। তো মহিলাদের তো তাহলে সম্মান আছে, তাহলে মহিলাদের সম্মান আছে, তাহলে আপনি বলছেন গঙ্গাধর বললে আপনি বিশ্বাস করলেন কেন? বাংলার মহিলারা ওই 2000 টাকা রেপ হয়ে যাবে, মানে রেপের অভিযোগ নিয়ে নেবে নাকি রেপ হয়েছে কোনটা? মানে 2000 টাকা রেপের অভিযোগ যদি নিতে পারে তো পাল্টি খেতে পারে তো টাকা, তাহলে কত টাকা পাল্টি, কত টাকা বিক্রি প্রশ্ন উঠছে তো। তাহলে আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, তাহলে নারীদের নারীত্ব 2000 টাকা বিক্রি হয়, তাই তো? নারীদের নারীত্বের যে মর্যাদা, নারীদের নারীত্বের মর্যাদা কত টাকা বিক্রি হচ্ছে? 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা, কি বলে ওটা, নিলাম হচ্ছে, নিলাম হচ্ছে, এরকম বিক্রি হচ্ছে, নিলাম হচ্ছে নাকি? আপনি তো বলছেন, আপনারা বলছেন এটা, লজ্জা করে না তো? ওরা দলিত বলে, ওরা গরিব বলে, ওরা অসহায় বলে ওদের ইজ্জতের কোনো দাম নেই। আবার চারিদিকে ইজ্জতের নিলাম চলছে, জানেন তো? যেমন ধরুন প্রিসাইডিং অফিসার ভোট করাতে গেছে, তার বিরুদ্ধে শিরোধারী মামলা, বলে রাজ্যে করছে শিরোধারী, রাজ্য চালিয়ে শিরোধারী ঘুরছে, যেদিকে তাকাও শিরোধারী দেখতে পাও, যেদিকে তাকাও রাস্তাঘাটে শিরোধা হানি হানি হানি। আসলে রাজ্যের কারণেই মর্যাদা, সর্বত্রই চলছে মর্যাদা হানি, তাই দিয়ে দাও হানি ট্র্যাপ, মানে নারী হানি, তার নাম শিলতা হানি। এটা হচ্ছে মহিলা মানে ফিমেল হানি ট্র্যাপ চলছে, ট্র্যাপ তাকে ফেলে দাও ট্র্যাপে। মানে প্রিজাইডিং অফিসার শিরোধারী করছে, কেন্দ্রীয় বাহিনী শিরোধারী করছে, ভূপতিনগরে গেছে ইডিনা কারা, তারাও শিরোধারী করে ফেললো, অভিজিৎ গাঙ্গুলি রাস্তায় যাচ্ছিল সে খুনও করে ফেললো, শিরোধারী করে ফেললো। আর ওই রাজ্যপাল তো সারাক্ষণ ধরে তার একটাই কাজ, তার আর কোনো কাজ নেই, সারাক্ষণ শিরোধারী করা কাজ, এটা মাননীয় বলছে, 24 ঘন্টা তার একটি কাজ, আর কোনো কাজ নেই। তাহলে যখন উনি বর্ণ পরিচয় অলিখো, তখন কি হানি হচ্ছিল বলুন তো? কি হানিমুনটা কি হচ্ছিল? অলিখো। আচ্ছা, ওনাকে অলিখক ও তখন বুঝতে পারেননি? আচ্ছা, উনি মাওবাদী চিনতে পারেন, রাজ্যপাল চিনতে পারেন না? তো রাজ্যপাল যখন এলো, তো রাজ্যপাল যদি এত খারাপ হয়, নোংরা হয়, তো রাজ্যপাল তো বলছে, রাজ্যপাল ও বাবা রাজভবনে যাবো না, রাজ্যপাল আছে, উনি বাবা রাস্তাঘাটে দেখা করে দেবো। তাহলে ওনার যদি এত ধীর শক্তি, উনি যদি মাওবাদী, দেখেই মাওবাদী বুঝে যান, উনি দেখে রাজ্যপাল বুঝতে পারেননি, ওই একটা ব্যর্থতা আছে, মানে আপনার একটা ব্যর্থতা আছে, আপনি দেখে নাকি রাজ্যপাল চিনতে পারেননি, আর কোনোদিন ভাব করতে যাবেন না কিন্তু। আচ্ছা, এই ধনকারজি, সে পদ্মপাল, গরুর পাল, ভেড়ার পাল, খুব ভাবনা আপনার সাথে, মানে আপনার সাথে ধনকারজির এখন উপরাষ্ট্রপতি, খুব ভাবনা, তাহলে ওগুলো অভিনয় ছিল? আচ্ছা, কার্তিক মহারাজের এটা অভিনয় হচ্ছে না তো, যে কার্তিক মহারাজ সম্পর্কে একটা অভিযোগ করে হই করে দেবো, একটা অস্থিরতা তৈরি করে দেবো, মুসলিম ভোট তো এমনি আমার কাছে আছে, তাহলে এখন দরকার যে হিন্দু ভোটটা যাতে আমার কাছে না আসে, ওটাকে সব বিজেপির দিকে পাঠিয়ে দিতে হবে, হিন্দু ভোটটাকে। এমন একটা সুন্দর কর্মসূচি নয় তো, এই মাসুম আক্তারেরা খুব বাজে, শোন না ধরে ফেলে, আরে আমি বুঝবো বাকিরা বুঝে যাবে, আমার যে নিজস্ব যে স্ট্র্যাটেজি, আমার যে জ্ঞান বুদ্ধির গরিমা, এটা প্রশান্ত কিশোর বুঝতে পারেনি, ওকে বের করে দিয়েছে, ও ছোট্ট ছেলে, কি বোঝেন প্রশান্ত কিশোর, বের করে দিয়েছে। আমার টেকটিক্স আলাদা, আমার কত জ্ঞান, আর মাসুম আক্তার বুঝে গেল কোথেকে? কার্তিক মহারাজকে আপনি টিআরপি দিলেন, জানেন কার্তিক মহারাজ পরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হবে, আপনি সেই জায়গাটা তৈরি করে দিচ্ছেন। সনাতনী সমাজের মাতা হচ্ছেন এবং কার্তিক মহারাজ হয়ে গেছে অলরেডি, এই দুদিনে উনি এখন আপনার বিরুদ্ধে মামলা টামলা কি করতে যাচ্ছে, আপনার ক্ষমা চাইতে বলেছে, তাই তো? ক্ষমা না চাইলে কিন্তু আপনার বিরুদ্ধে ভালোই মামলা হবে, জানেন তো? আপনি তৈরি থাকুন,
কার্তিক মহারাজকে আপনি টিআরপি দিয়ে বিখ্যাত করলেন, এটা আপনার দায়িত্ব নিয়েছিলেন আপনি কার্তিক মহারাজের। আরো কয়েকজনকে মাওবাদী বলেছেন, তারা এখন বিখ্যাত, তারা এখন সমাজসেবী বুদ্ধিজীবী সব হয়ে গেছে, মাওবাদী বললেই এটা হয়ে যাবে। আপনি সেই শিলাদিত্য বিখ্যাত, আপনি কাকে পিছনে লেগেছে সে ন্যাড়া হয়ে গিয়ে বিখ্যাত হয়ে গেছে, মানে আপনি হামলা করলে ন্যাড়া হয়ে গিয়ে বিখ্যাত হয়ে যায়। আপনি ওই পিছনে লেগেছিলেন কুণাল ঘোষের, কুণাল ঘোষ আপনার ডাকাত রানী বলে বিখ্যাত, ডাকাত রানী বলে এখন থার্ড পজিশনে আছে, ফার্স্ট আপনি, সেকেন্ড অভিষেক, থার্ড কুণাল ঘোষ রাজ্য পরিচালনায়। ধন্যবাদ কুণাল ঘোষ। তো এই হলো আপনার বিখ্যাত করার দায়িত্ব, আপনি কার্তিক মান্নাকে, এই কার্তিক মহারাজকে নিয়েছেন। ওনার দিলীপ মহারাজ, কার্তিক মহারাজ, অনেকগুলো নাম আছে। উনি প্রকৃত অর্থে কিন্তু আমি জানি উনি ভদ্রলোক, আমি ওনাকে দেখেছি। ওনার গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল, তার যে খুঁটি পুজো হয়, খুঁটি পুজো, সেই খুঁটি পুজো আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি গিয়েছিলাম। আমাকে যে হারে মানুষ ভালোবাসছিল ওখানে, ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণী কোনো কিছু ভেদাভেদ হয়ে ওঠেনি। গীতা একটা গ্রন্থ, সে ধর্মের দৃষ্টিকোণ থেকে যে দৃষ্টিকোণে যেভাবেই পাঠ করো, ওখান থেকে শিক্ষা নেওয়ার অধিকার মুসলমানের, খ্রিস্টানের, বৌদ্ধের আছে, যেমন কোরআন পড়ার অধিকার প্রত্যেক লোকের আছে। এই ঔদার্য, এই প্রসারতা, মানসিক প্রসারতা যতদিন না সমাজে নেমে আসবে, সমাজের কালিমা ততদিন দূর করা যাবে না। এখন উল্টো হচ্ছে, কি করে সমাজকে টুকরো টুকরো করা যায়, কি করে বিভাজন করা যায়, কি করে একের বিরুদ্ধে অন্যকে দাগিয়ে দেওয়া যায়, কি করে দাঙ্গার অভিযোগ দিয়ে দেওয়া যায় কার্তিক মহারাজের বিরুদ্ধে। আর এইদিকে আমাদের বঙ্গে ইমাম পরিষদ সে বলবে যে ওরা দুশ্মন, ওই দাঙ্গাবাজরা দুশ্মন। কি চলছে, কি চলছে এটা? আপনি বঙ্গে ইমাম পরিষদের বিরুদ্ধে অ্যাকশন নেন কেন? আপনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে অ্যাকশন নেন কেন? হুমায়ুন কবির বলতে পারে এটা ভাগীরথীতে কেটে ফেলে দেবে, ভাগীরথীতে কেটে ফেলে দেবে, এটা বলা যায়? বলুন, আপনি তো লয়ার নোটে দেখছেন, এটা বলা যায় 70-30 এই হিসেব, তার ভাগীরথীতে কেটে ফেলে দেবো, এটা বলা যায়? মাননীয়াকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলছি, শুধু একটা শব্দ বলুন, ও তো আপনাকে কদিন পরে আবার গাল দিয়ে বিজেপিতে চলে আসবে। ওই হুমায়ুন কবিরকে বিজেপিতে আমি এনে দেবো, না সিপিএমে পাঠিয়ে দেবো। সিপিএম এখন যায়নি, ও সিপিএম মনে হচ্ছে নেবে না, ওটা আবার গন্ডগোল হয়ে যেতে পারে ওদের, আবার একটুখানি আজকাল মনে হচ্ছে সুদ বার করতে এসছে কিনা যাই না। আচ্ছা, কংগ্রেসে আবার লাল পাঠিয়ে দেবো, ও তো কাল পরশু চলে যাবে একটা অন্য দলে। তো ওই লোকটির কথা কি ঠিক হয়েছে? ঠিক তো হয়নি, ও তো বিজেপি করছিল কদিন আগে। তাহলে ভাগীরথীতে যে কেটে ফেলে দেবে, কাকে ফেলে দেবে? সেই দলই তো যোজনা করেছিল। আমাকে বিজেপি বলছে ওকে ছিপড়ে করে ফেলে দিয়েছে, আমরা ওকে ইউজ করে ছিপড়ে করে ছুঁড়ে ফেলে দিয়েছি। আপনি আবার নিয়েছেন বিজেপি যাদেরকে ইউজ করে ছিপড়ে করে ছুঁড়ে ফেলে দেয়, যেমন রাজীব, যেমন মুকুল, যেমন কি নাম সব্যসাচী, আবার আপনার ওখান থেকে সব নিয়ে নিয়েছে ছিপড়ে আপনাকে, ওই তাপস বাবু আর সব কত বাবু সব আছে। আমি শুধু বলি, আপনারা রাজনীতি করার ভণ্ডামিটা করুন, সমাজকে টুকরো টুকরো করে দেবেন না। আমরা খুব অসহায়, আমরা বড্ড সংখ্যায় কম, আর সমাজের প্রতিবাদ প্রত্যেকে করবে। কখনো সে প্রতিবাদ যাবে আপনার বিরুদ্ধে, কখনো সে প্রতিবাদ যাবে বিজেপির বিরুদ্ধে, কখনো কংগ্রেসের, কখনো সিপিএমের। প্রতিবাদ হবে যে কোনো রাজনৈতিক দলের কোনো ভণ্ডামি, অন্যায়, পাপাচার দেখতে পেলে, সামাজিক রাজনৈতিক পাপাচার দেখতে পেলে, তার বিরুদ্ধে ইমামরা যেমন গর্জে ওঠা উচিত, তার বিরুদ্ধে সাধু মহারাজদেরও গর্জে ওঠা উচিত। সেই কাজটাই হওয়া উচিত। তার সাথে পলিটিক্সকে মেলাবেন না। পলিটিক্স মানে লাঠিয়াল বাহিনী, যা রাস্তায় রাজনীতি করার জন্য দাঙ্গা করে, তারা হচ্ছে ওই সকল ভিজে যাওয়া, নোংরা হয়ে যাওয়া পলিটিশিয়ান। ধন্যবাদ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন সাধু যারা ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশনের মতো বিভিন্ন যেসব প্রতিষ্ঠান, যেখানে বাঙালিদের একটা আবেগের জায়গা বলা চলে, ভারতবাসী একটা আবেগের জায়গা, আর তাদের বিরুদ্ধে একদম সুপ্রিম পার্সন, তাদের বিরুদ্ধে একদম দাঙ্গার অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন রেজিনগরে যে জায়গাটাতে দাঙ্গা হয়েছিল সেখানে আশ্রম চালান কার্তিক মহারাজ, তিনি যুক্ত রয়েছেন। আমরা অপরদিকে দেখলাম এই বঙ্গীয় ইমাম পরিষদ থেকে কিছুদিন আগে একটি আমরা তাদের একটি পত্র দেখেছিলাম, সেখানে তারা একদম ডাইরেক্ট, তারা একদম বলছেন যে তৃণমূলকে তারা সমর্থন করবেন। এগুলোর অর্থটা কি প্রমাণ হচ্ছে? দেখুন, আমাকে এটা নিয়ে বিস্তারিত বলতে হবে, বুঝতে পারছি। আচ্ছা, কার্তিক মহারাজজি উনি দাঙ্গা করেছেন মাননীয় বলছেন, কবে করেছেন? ওই মুর্শিদাবাদের যে ইলেকশন, সেই ইলেকশনের দুদিন আগে কোথায় করেছেন? রেজিনগরে করেছেন। তিনি নাকি দাঙ্গার হোতা। তিনি মহারাজ হোক, আর ইমাম হোক, আর মাসুম হোক, আর পৌলমী হোক, যদি কেউ কোনো দাঙ্গার হোতা হয়, সেই দাঙ্গার হোতা যে তাকে শায়েস্তা করা, তাকে শাস্তি দেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব আম জনগণের নিশ্চয়ই নয়, দায়িত্ব হচ্ছে প্রশাসনের। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানকে কে? পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া। তিনি বলছেন, তিনি অনুমান করছেন না কিন্তু, তিনি অভিযোগ করছেন না কিন্তু, তিনি বলছেন দাঙ্গা করেছে ইনি হচ্ছেন হোতা, আমার নায়ক।
তা রেজিনগরে দাঙ্গার নায়ক হচ্ছে কার্তিক মহারাজ গেল। আমি তার শ্রেষ্ঠত্বের কথা বাদ দিলাম, সাময়িকভাবে তাকে একটা শুধু পাবলিক হিসাবে ধরলাম। তো যে পাবলিকটি দাঙ্গা করেছেন মাননীয় জেনে গেল, তারপরে ভোট হয়ে গেছে, কদিন তো হয়ে গেছে, তাই তাকে দেখে দেওয়া, তার বিরুদ্ধে মাইক্রোফোনে কোথায় গিয়ে অভিযোগ করা তার দরকার ছিল না চুপচাপ তাকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো দরকার ছিল? বলুন উত্তর দিলাম। কেউ যদি দাঙ্গা করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করে, অন্যান্য রাজনৈতিক সামাজিক সম্প্রীতিকে বিনষ্ট করে, তাহলে তাকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো দরকার ছিল। মাননীয় আগে উত্তর দিন, তিনি লকআপে ঢোকাননি কেন? উত্তর দিন। আর তিনি নাকি তিনি মিথ্যে বলছেন? কোনটা সঠিক আগে ক্লিয়ার করুক। এই কথা তিনি বললেন কেন? নাকি তিনি অন্ধকার ঢিল চড়ছেন? তিনি অন্ধকারে, রাজ্যপাল ধর্ষণ করে ফেলেছে, শিরোধানি করে ফেলেছে, অভিযোগ না ফেলেছে, একদম অন্ধকার ঢিল মারা। যেমন পার্ক স্ট্রিটের মেয়েটি চরিত্রহীন ছিল, তাই তাই কাস্টমারের সাথে লেনদেনের গন্ডগোল, এটা উনি বলে দিয়েছিলেন, অন্ধকার ঢিল মারা। উনি কি আবারও সেই অন্ধকার ঢিল মেলে আগুন নিয়ে খেলতে চাইছেন? এটা তো আগুন নিয়ে খেলা। কার্তিক মহারাজজিকে চিনি আমি, তিনি রাজ্যের একটা বড় অংশের মানুষের কাছে মর্যাদার প্রতীক। তিনি মুসলমান সমাজের কল্যাণে নিজেকে নির্লিপ্ত করেছেন, ওই জায়গায় যুক্ত করেছেন তিনি। তার যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শত শত মুসলমান ছেলেমেয়েরা লেখাপড়া করে, তার রেজাল্ট পায়। তাদের ভারত সেবাশ্রম সংঘ আজকে নয়, দশকের পর দশক ধরে এই গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে মানুষদের সেবায় রত, মানবিকতার বিচ্ছুরণের রত। আমরা গর্বের সাথে ভারত সেবাশ্রম সংঘের নাম বলি, গর্বের সাথে, মর্যাদার সাথে। আমরা রামকৃষ্ণ মিশন, ভারতবর্ষকে কে চেনে, কতটা চেনে আমার জানার দরকার নেই, কিন্তু রামকৃষ্ণ মিশনকে গোটা বিশ্ব চেনে। আমাদের শিক্ষার যে উন্নত মার্গতা, আমাদের শিক্ষক যে শিক্ষা দীক্ষার মানবতা, সমাজসেবা, নৈতিকতার যে উচ্চ মার্গতা, আমরা সেটা খুঁজে পাই রামকৃষ্ণ মিশনের মধ্যে। গোটা বিশ্বে রামকৃষ্ণ মিশনের ছাত্ররা রাজ করছে। শুধু পড়াশোনায় অভাবনীয় মর্যাদা রেখেছে তা নয়, তারা নীতিবোধের বিচ্ছুরণ ঘটিয়েছে সর্বত্র। তাই পূজ্যতে রামকৃষ্ণ মিশন আজ নয়, যুগ যুগ ধরে। স্বামী বিবেকানন্দ আমাদের মর্যাদার প্রতীক, মহাপুরুষ বলা হয়, ভারত আত্মার প্রতীক স্বামী বিবেকানন্দ। ইস্কন, প্রেমের ভালোবাসার দ্রুতি নিয়ে আসেছে ইস্কন। 4টে প্রতিষ্ঠান কি অসম্মান একটি ব্যক্তিকে এবং 3টি প্রতিষ্ঠানকে। কিভাবে করছেন উনি? আচ্ছা, কার্তিক মহারাজ মানুষটিকে ভালো লাগেনি, তার সাথে হঠাৎ করে ভারত সেবাশ্রম আগে শ্রদ্ধা করতাম, মানে এখন আর করেন না। অর্থাৎ ভারত সেবাশ্রম সংঘ ইকুয়াল টু কার্তিক মহারাজ বা দিলীপ মহারাজ, একই লোক, একই নাম। আমাকে কেউ বলছে কার্তিক মহারাজকে আর দিলীপ মহারাজকে। আমি গতকাল কোর্টে বিচারণে বলেছি যে তাকে যদি পছন্দ না হয়, তাহলে গোটা ভারত সেবাশ্রম সংঘ তার কাছে ত্যায্য। আগে শ্রদ্ধা করতাম না শ্রদ্ধা করে এসেছি এটা বলবে, নাকি বাংলা ভাষাটি বলতে পারে না? কোনটা? আগে শ্রদ্ধা করতাম না প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে, যে করে আসছি বা করে চলেছি, কোনটা? ওনার জন্য তো কিছু এসে যায় না। রামকৃষ্ণ মিশনকে নাকি কোনো সমস্যা থেকে মুক্ত করেছে, প্রতিবারেন তো। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রভাবশালী একজন নেত্রী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন লোকের পাশে থাকবেন, স্বাভাবিক কথা তো নাকি? তিনি একইভাবে পাশে ছিলেন ইস্কনের। ইস্কনকে নাকি 700 একর জমি দিয়েছেন। কেন এত জমি দিয়েছেন ইস্কনকে? আমি শুভেন্দু অধিকারী একটা মন্তব্য দেখছিলাম, তাতে বলা হয়েছে ইস্কন নাকি পয়সা দিয়ে কিনেছে 700 একর জমি, কিছু ছাড় দিয়েছে, কোথাও কোথাও একটা ট্যাক্স ফ্যাক্সে ছাড় হয়, এই ছাড়টা দিয়েছে, সামান্যতম ছাড় একটা। উনি বলছেন কিনে দিয়েছে। কোনটা সঠিক ম্যাডাম? আর 700 একর জমি ইস্কনকে দিয়েছেন কেন? আরও তো প্রতিষ্ঠান আছে যারা আপনাদের ভোট দিয়ে জেতালো, তাদেরকে কোথায় কোথাও কতটা জমি দিয়ে তাদের শিক্ষা দীক্ষা সামাজিক উন্নয়ন করেছেন? উত্তর দিন। আপনারা এত পয়সা উনি করতে গেল, কার জমি দিয়েছেন আপনি? কাকে দিয়েছেন? আর দিয়েছেন আমি ধরে নিচ্ছি ইস্কন মহৎ কাজ করে তাই আপনি দিয়েছেন, মেনে নিলাম তাই। তো আপনি যাকে দেবেন আবার খোটা দেবেন কেন? আপনি স্বামী বিবেকানন্দ, আপনি মুখ্যমন্ত্রী। স্বামী বিবেকানন্দজি আমাদের মর্যাদা, আপনারও মর্যাদা। স্বামী বিবেকানন্দর বাড়িঘরকে রক্ষা করার দায়িত্ব আপনার। তো আপনি কোনো কারণে তার বাড়িঘর হয়তো বেদখল হচ্ছে, আমি ধরে নিচ্ছি বেদখল হচ্ছে, ধরে নিচ্ছি, আপনি তাকে বাঁচিয়েছেন, অর্থাৎ বেদখল হওয়ার হাত থেকে মুক্ত করেছেন, এটা দায়িত্ব। এটা আপনি বাড়তি কিছু করে দেননি, এটা আপনার রেসপন্সিবিলিটি। মহাপুরুষদের ঘর বাড়িকে রক্ষণাবেক্ষণ করা আপনার দায়, তার জন্য লোক আপনাকে ভোট দিয়েছে। আপনি একসাথে 4টে প্রতিষ্ঠানকে কার্তিক মহারাজের সাথে জড়িয়ে দিয়ে
টোটাল সনাতনী সমাজকে এভাবে অসম্মান করতে গেলেন কেন? আমি তো পরিষ্কার করে বলবো, আপনি যেটা করছেন এর আগেও আপনি ঠিক একই কাজ করেছেন। আপনি মতুয়াদের নাকি ভালোবাসেন, আপনি গুরুচাঁদের নাম আপনি বলতে পারেন না উচ্চারণ বলে। আমি ধরলাম আপনার জীবের আড়ষ্টতা আছে, আপনার ভালো কথা বলতে একটু অসুবিধা হয়, মানলাম। কিন্তু আপনি কি করে এই কথা বললেন যে মতুয়াদের কত কাছের, এটা বহন করার জন্য আপনি বলেছিলেন একদা যে গুরুমায় চিকিৎসা করে দিয়েছি আমি। এর কত অহংকারের কাজ করেছে। 5 কোটির মতো মতুয়া মানুষ, 5 কোটি, তার 1 টাকা করে দিলে গুরুমা চিকিৎসা হয়ে যায়। আগেও বলেছি এটা আমি। গুরুদেব, আপনি মতুয়াদের অঞ্চলে নাকি একটা বিশ্ববিদ্যালয় করেছে, হতেই পারে মতুয়াদের অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় করে দিয়ে তারপরে যে মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিলাম, এর উত্তর? আপনি নজরুল ইসলামকে মুসলমানদের কই বলেছেন কেন? এটা আমি আগেও বলেছি। আপনি বললেন নজরুল ইসলামের জন্য, মুসলমানদের জন্য নজরুল একাডেমি করে দিলাম। এই কথা যদি নজরুল ইসলাম জানতে পারত, জীবদ্দশায় আত্মহত্যা করতে যেত। স্বামী বিবেকানন্দ যদি জানতে পারতেন যে তার ঘর উদ্ধার করেছে বলে অহংকার করছেন না একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো দুঃখ পেয়ে হৃদয় তার ভেঙে চুরমার হয়ে যেত। আপনি কি স্বামী বিবেকানন্দকে ওই লোকটা বলতেন নাকি? ওই স্বামী আছে, গেরুয়া পোশাক পরে, না বলেনি, গেরুয়া পোশাক পরে স্বামী আছে। আপনি কার্তিক মহারাজকে বলছেন ওই লোকটা, আপনি প্রধানমন্ত্রীকে বলছেন তুই ওই লোকটা, রাজ্যপালকে বলছেন ওই লোকটা, আপনি রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ প্রকাশ থেকে বলছে এই সুরজিৎ আয় রবীন্দ্রসঙ্গীত গা। কি কালচার? ওই লোকটা। তো স্বামী বিবেকানন্দ গেরুয়া পোশাক পরে, গেরুয়া আদর্শ যদি তার মধ্যে চলে আসতো ভুল করে, তাহলে আপনি ওই লোকটা বলে দিতেন না তো? স্বামী বিবেকানন্দ সম্মান পেত তো। যাক, স্বামী বিবেকানন্দ এখন স্বর্গে ঈশ্বরের কাছে আছেন, ভালো হয়েছে, উনি বেঁচে গেছেন, এইগুলো আপনাকে দেখতে হয়নি। আমি কিন্তু একটা প্রপোজাল দেব। কাকে? রামকৃষ্ণ মিশনকে। কাকে? ভারত সেবাশ্রম সংঘকে। কাকে? ইস্কনকে। কাকে? বিবেকানন্দের দ্বারা পরিচালিত, যে বিবেকানন্দের সম্মানার্থে পরিচালিত যতগুলো সংগঠন আছে প্রত্যেককে। কাকে? মতুয়াদেরকে। কাকে? মুসলমান সমাজকে। যে মাননীয় থেকে যেটা আপনার প্রাপ্য সেইটুকু শুধু দেবেন, যেটা আপনাকে দিতে মাননীয় বাধ্য, তার বাইরে কোনো করুণা নেবেন না। হ্যাঁ, 10 টাকা নেবেন না করুণা, কারণ খোঁটা দেবে, অসম্মান করবে, ঠিক সময় মতো অসম্মান করে দেবে। আমি রামকৃষ্ণ মিশনকে বলছি, কংগ্রেস আমল ছিল, বাম আমল ছিল, এই এতদিন ধরে প্রায় সব মিলে প্রায় 65-60 বছর, হ্যাঁ, আপনারা অন্য আমলে ছিলেন, এই বাংলায় বলছি। এত অসম্মান কি আপনাদের হতে হয়েছিল আমি জানি না। আপনাদের কোটি কোটি টাকা আপনাদের ভক্তরা দেয়, গোটা বিশ্ব থেকে দেয় মানব সেবার জন্য, মানুষের কল্যাণের জন্য, শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতির জন্য আপনারা কাজ করে যান। আত্মপীড়িতদের পাশে যখন কেউ থাকে না, এই ভারত সেবাশ্রম সংঘ থাকে। মাননীয়ার ওইটুকু আশীর্বাদ, মানে ওই যে দান, দয়ার দান নেবেন না প্লিজ। আপনাদের অপমান করে দেবেন। আমি আপনাদের বলছি, আপনাদের যদি ন্যূনতম সম্মান বোধ থাকে, মাননীয়ার থেকে কিছু দিলে ছুঁড়ে ফেলে দেবেন। মাননীয়া সেন্ট জেভিয়ার্স কলেজকে যা জমি দিয়েছে, সাউথ পয়েন্ট স্কুল একটা প্রাইভেট স্কুল, তারা ব্যবসা করে খায়। আমার যদি তত্ত্ব ভুল না হয়, তাদেরকে 5 বিঘে জমি দিয়েছে বাইপাসের ধারে। দিতে পারে প্রাইভেট অর্গানাইজেশনকে কেউ সরকারি জায়গা দিতে পারে? উত্তর দিন আপনাকে। ভালো লেগেছে নাকি? যাতে ধন্য করবে, যাতে সেন্ট জেভিয়ার্স কলেজ তাকে ডিলিট দেয়, তাই কি? আমি একটু পরিষ্কার করে জানতে চাইছি। সবাইকে দিয়ে দেবে। আর ওই হজ হাউসটা আর আলিয়া বিশ্ববিদ্যালয়টা দূরে হবে, নিউ টাউন থেকে, যেখানে ছাত্রছাত্রীদের যেতে প্রবলেম, আর যেখানে হাজি সাহেবদের, গরিব অসহায় দূর থেকে আসা হাজি সাহেব, কষ্ট কিন্তু বয়স্ক লোক, তাদের এই দূরে যেতে হবে, কাছে আসবে না। কি ব্যাপারটা বুঝলাম না ঠিক। আমি পরিষ্কার করে বলছি, কার্তিক মহারাজ সম্পর্কে যে অভিযোগ করেছেন, তিনি নাকি এজেন্ট বসতে দেবেন না বলেছেন। উনি বলছেন আমি বলিনি। আচ্ছা, যদি উনি বলে থাকে, আমি ধরছি কথার প্রসঙ্গে, আপনি সেটা নিয়ে ভারত সেবাশ্রম সঙ্গে কমপ্লেন করতে পারতেন, অভিযোগ করতে পারতেন, আলোচনা করতে পারতেন। আপনি তো অত যান ওখানে গিয়ে তো পড়ে থাকেন। আপনি তো হিন্দু ধর্ম রক্ষার জন্য দায়বদ্ধ। আপনি তো হিন্দু ধর্ম, মন্দির, যেগুলো আপনার দায়িত্ব, সংবিধান ওই দায়িত্ব আপনাকে দেয়নি। মন্দির করার দায়িত্ব কিন্তু ভারতীয় সংবিধান আপনাকে দেয়নি। দিদি দিয়েছে, আপনি উত্তর দিন। কোথায়, কোন ধারায়, কোন উপধারায় এটা লেখা আছে বলুন যে 700 কোটি টাকা মন্দির তৈরি আর সংস্কারে ব্যয় করবেন, যেখানে খাবার পয়সা নেই রাজ্যে, যেখানে ডিএ দিতে পারছেন না, যেখানে শিক্ষকদের নিয়োগ ভয় করছেন না, কেসের মধ্যে জড়িয়ে রাখছেন যাতে করে বেতন দিতে না হয়। সবাই জানে প্রত্যেকটা দপ্তরে কর্মীর অভাব, উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত, রাস্তাঘাট ভেঙে চৌচির কাটবানির জন্য শুধু বলছি না, টাকা নেই। তাই
লক্ষ্মীর ভাণ্ডারে চুরি, এই লক্ষ্মীর ভাণ্ডার বলছি আমাদের আবাস যোজনায় চুরি, তাই 100 দিনের কাজে চুরি। তারপর আপনি মন্দির করছেন, জগন্নাথ মন্দির করছেন দীঘাতে 150 কোটি টাকা খরচা করে, সনাতনীদের খুশি করে হিন্দু ভোট নেব বলে। হিন্দু ভোট পাবেন কোথায়? আর আমি ইমামদের বলি, ইমামদের কথা একটু বলতে হবে। বঙ্গীয় ইমাম পরিষদ ওই ফতোয়াটা না দিলে আজকে অন্য ধর্মাবলম্বীরা এত খিল্লি করতে পারতো না, এত অসম্মান করতে পারতো না। হুমায়ুন কবির সে হচ্ছে রাজনৈতিক একজন বর্জ্য পদার্থ। সে কখনো নির্দলে, কখনো তৃণমূলে, কখনো তৃণমূল থেকে কংগ্রেসে, কখনো কংগ্রেস থেকে আবার তৃণমূলে, আবার তৃণমূল থেকে বিজেপিতে, আবার জাম করে তৃণমূলে। তার কোনো ক্যারেক্টার নেই। এরা রাজনৈতিক বেনিয়া বর্জ্য পদার্থ, ময়লা আবর্জনায় ফেলা উচিত। সে বলে দিল ভাগীরথী জলে ফেলবে 70-30, তাই তো? তো এটা খারাপ কথা, ওটা ব্যক্তি লোক বলেছে, ওটা ব্যক্তি লোক বলেছে, লোকটা এমনি কুলাঙ্গার। কিন্তু আপনারা বঙ্গীয় ইমাম পরিষদ প্যাডে প্রেস রিলিজ করছেন, আপনারা কি বলছেন? বলছেন মোদিজিরা মানে মোদিরা গোটা দেশ জুড়ে নাকি হত্যাকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে, এটা বলেছেন, লেখাতে আছে। এই কথা আপনি বলতে পারেন এইভাবে, এই ভাষাতে? আপনি কি বলেছেন যে যে আমাদের ওই সক্রিয় হয়ে উঠতে হবে, আমাদের কি আরো সক্রিয় দায়িত্বপ্রাপ্ত হতে হবে, সক্রিয় হতে হবে, দায়িত্বপ্রাপ্ত হতে হবে, এবং সক্রিয়ভাবে ভোটদান করতে হবে, সক্রিয়ভাবে ভোটদান করতে পারো। দুশ্মন হাতে অস্ত্র তুলে দেবেন না, অর্থাৎ দুশ্মন হচ্ছে কি এই বিজেপি নাকি দুশ্মন, তাদের হাতে অস্ত্র মানে ভোট তুলে দেবেন না, তাই সবাই টিএমসি কে ভোট দিন। আচ্ছা, এই টিএমসি কে ভোট দিন বলেছেন, ইমাম কারা একটু জানা দরকার। যারা শ্রোতা তারা ভালো করে বুঝুন। ইমাম মানে এই আরবি শব্দের বাংলা হচ্ছে কি, যে এগিয়ে যায় বা এগিয়ে থাকে। আপনাদের এখানে মিডিয়া আছে না, এগিয়ে থাকে, এগিয়ে রাখে, ওটাই ইমাম। যে এগিয়ে থাকে, এগিয়ে রাখে। মসজিদে যে ইমামতি করে, অর্থাৎ নামাজটা যিনি পাঠ করান তিনি হলেন ইমাম আক্ষরিক অর্থে। আর আধ্যাত্মিক অর্থে গুরুতত্ত্ব কি, গুরুতত্ত্ব কি, যে ইমাম মানে হচ্ছে আধ্যাত্মিক কর্তৃপক্ষ, অথরিটি বা আধ্যাত্মিক পথ প্রদর্শক। তো তার তো আধ্যাত্মিকতার মধ্যে থাকা উচিত। হ্যাঁ, নীতিমতের কথা বলতে পারে তারা, যে সমাজে রাজনীতির নামে, ধর্মের নামে এই ভ্রষ্টাচার হচ্ছে, এটা বলতে পারে। কিন্তু কোনো দলকে ভোট দেওয়ার কথা কি বলতে পারে? তৃণমূলের চুরির দায় কেউ ইমামরা নেবে? তৃণমূলের অপদার্থতা, নোংরামি, নষ্টামি, ভণ্ডামির দায় কি তাহলে ইমামরা নেবে? এই ইমামদেরকে আমি জিজ্ঞাসা করছি, মুসলমান সমাজের উচিত ওই জাতীয় ইমামরা যারা 2500-3000 টাকায় অনায়াসে বিক্রি হতে পারে, যারা আমাদের সমাজের লজ্জা, যাদের জন্য জলপাইগুড়িতে দাঙ্গা হচ্ছে, ধূপগুড়িতে গন্ডগোল লেগে গেছে অলরেডি, এতে মুসলমান সমাজের সমূহ সর্বনাশ। এই বারবারন্ত দায় কিন্তু এই সমাজকে দিতে হবে। এই সমাজ যখন ক্ষতিগ্রস্ত হবে, দুর্বলতা তো অহংকার কিসের? যারা সংখ্যালঘু, যারা দুর্বল, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, চাকরি বাকরির উন্নয়ন দরকার, নাকি মারপিটের উন্নয়ন দরকার, ক্ষমতার উন্নয়ন দরকার, মোস্তারির উন্নয়ন দরকার, নোংরামের উন্নয়ন দরকার, ভণ্ডামের উন্নয়ন দরকার, ইসলামের উন্নয়ন দরকার? কি বলতে চাইছেন আপনারা? এই হাজিদের, এই ইমামদের শাস্তি হওয়া দরকার আছে। এরা কারা? মুসলমান সমাজে থেকে বয়কট করুক। এরা গন্ডগোল লাগাচ্ছে রাজ্যে, রাজনৈতিক যারা বেনিয়া তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে রাজনীতি করার জন্য। আপনারা কি দায়িত্ব নেবেন? বিজেপির রাজনীতির দায়িত্ব আপনারা বলছেন যে সাধুর আগে রাজনীতি করা উচিত না, তারা অসাধুরা রাজনীতি করবেন। মাননীয় বলছেন রাজনীতি করার দায়িত্ব কার? অসাধুদের। কারণ সাধু লোক কেন রাজনীতি আসবে? তাহলে ইমামরা কি অসাধু? মাননীয় চোখে আপনাদেরকে মানুষ বলে মনে করে কিনা সন্দেহ আছে। তাই তো আপনাদের ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে আপনাদের এই 500 টাকা বানানোর যে গল্প হয়েছিল, আপনারা দেখেছিল, আপনাদের জন্য বিরিয়ানির বন্দোবস্ত করেছিল, এত কম করেছিল, কাকের সামনে, ওই কাকের সামনে, ক্ষুধার্ত কাকের সামনে ছোলা ছড়িয়ে দেওয়ার মতো আপনারা বিরিয়ানি নিয়ে কাড়াকাড়ি করছিলেন, খাবার কম পড়ে গেছিল, সে নিয়ে আপনারা অভিযোগ করেছেন। লজ্জা লাগে আপনাদের? আত্মসম্মান বলে কিছু আছে আপনাদের? আপনারা কি ইসলাম ধর্মটা জানেন? ইসলাম ধর্মটাকে ঠিক করে বোঝেন? শিক্ষা দীক্ষা আছে? খুব কম অংশ ইমামরা ইসলাম ধর্মকে মিনিমাম জ্ঞান রাখে, খুব কম অংশ। এরা ধর্মটা বোঝে না, সমাজটা বোঝে না, তাই এরা অনায়াসে উল্টো পাল্টা কথা বলতে পারে। ইমামদের যারা প্রকৃত শিক্ষিত লোক আছে তাদের গর্জে ওঠা উচিত এই ধরনের অত্যন্ত দায়িত্বজ্ঞানী লোকদের বিরুদ্ধে, নতুবা সমাজের ভারসাম্য নষ্ট হবে, সাম্প্রদায়িক বিভাজন রেখা তৈরি হবে। সামাজিক বিভাজন, সাম্প্রদায়িক বিভাজনের সর্বনাশ কাকে বহন করতে হবে? যারা সংখ্যালঘু, যারা দুর্বল, যারা অসহায়, যারা প্রান্তিক। এই মুসলমান সমাজ, সাচার কমিটির রিপোর্টের বক্তব্যে সমাজ লজ্জা করে না? আমি ধিক্কার জানাচ্ছি। ধন্যবাদ।